যে মানুষরা তার পরিবার চালাতে পারে না, পরিজনদের অসুবিধে হয়, কারো বৃদ্ধা বাবা মা আছে, কারো সংসার আছে, মানবিকতার দিক থেকে ভেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, আমি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নয়, চিফ সেক্রেটারি, লেবার মিনিস্টার এবং আমাদের যে আইনজীবী যারা আছেন দেবাঞ্জন মন্ডল সহ এদের সবার সাথে কথা বলি আমরা একটা ওয়ে আউট যেটা বের করেছি। আমরা ডানলপের যে শ্রমিকদের কলকারখানা বন্ধ দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু আমরা 10,000 টাকা করে এক্সট্রা দিই আজকে দীর্ঘদিন ধরে। আমি এটা বলবো, আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে, ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি। ব্যাস, সিভিক ভাতা চালু হয়ে গেল। সিভিক ভাতা, ছিলেন সরকারি কর্মচারী, এবার সত্যিই সিভিক, ওই ভলেন্টিয়ার যেটা মানে বলেছিলেন না নেতাজি ইনডোর স্টেডিয়ামে, ভলেন্টিয়ার হিসেবে তো কাজ করতেই পারেন, আপনারা তো স্কুলে যেতেই পারেন, যেটা নিয়ে সেই সময়ে ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছিল, কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে সেই ভলেন্টিয়ার সিভিক শিক্ষাকর্মী ছিলেন, স্থায়ী শিক্ষাকর্মী, সরকারি কর্মচারী হলে যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা সব পাচ্ছিলেন, কিন্তু আজকে এটাও কিন্তু একটা কৌশল। এই যে বৈঠক অমক তমক বলা হচ্ছে না, ওনাদের সব, আমি জানি না এটা কত নম্বর প্ল্যান, ABCD করে একেবারে শেষ পর্যন্ত প্ল্যান আছে বলেছিলেন উনি, তো এটা এখন কত নম্বরে চলছে, ডি মানে নাকি আরও পেরিয়ে গেছে, মানে প্ল্যান, মানে এটা তো গ্রুপ সি গ্রুপ ডি, কিন্তু প্ল্যান নাম্বার এটা কত, CD না ই, কত দূরে চলে এসছে? দর্শক একটু হিসেব রাখবেন, উনি বলেছিলেন আমার সব প্ল্যান আছে, আমি পর স্টেপ বাই স্টেপ এগোবো। তো দর্শক, আলটিমেটলি যেটা দাঁড়ালো যে সরকারি কর্মচারী ছিলেন ওনারা এবার থেকে ওই ভলেন্টিয়ার হয়ে যাচ্ছেন, এবং সেই ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার জন্য ভাতা সরকার পক্ষ চালু করে দিচ্ছে। কত 20-25 না কত বললেন না, 1,000 টাকা চালু হয়ে গেল। এটাও ছিল মনে, ছিলেন সরকারি কর্মচারী, এখন থেকে ভলেন্টিয়ার পাবেন ওই ভাতা। এ ভাতা ওই চললো, এর কোনো কাঠামো থাকবে না, বেতন বৃদ্ধির কোনো ব্যাপারও থাকবে না, যেমন দেখছেন সিভিক ভলেন্টিয়ার পুলিশে। হ্যাঁ, এখানে হয়তো একটু বেশি দিয়ে শুরু হয়েছে, ব্যাস ওখানেই ফিনিশ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। হ্যাঁ, যেটা বলছিলাম যে এটা একটা প্ল্যান, এই যে বৈঠক বলা হচ্ছে না, এরা যেটা করছে, আমি আরও খবর পাচ্ছি ওই যে বিকাশ ভবনের সামনে যে ক্ষোভ বিক্ষোভ দেখানো হচ্ছিল, এরা একটা গ্রুপকে লেলিয়ে দিচ্ছে, যারা ধরুন অযোগ্য ইত্যাদি, তাদেরকে লেলিয়ে দিয়ে যারা যোগ্য তাদেরকে মানে ওই ক্ষোভ বিক্ষোভ থেকে তাড়া করা হচ্ছে। SSCর ওখানে যে ঘেরাও পর্ব ছিল, ওনারা ঘেরাও করে বসেছিলেন, কিন্তু যারা অযোগ্য তারাও ওখানে হঠাৎ করে গিয়ে এমন সব মানে সমস্যা তৈরি করছে যে যোগ্যরা ওখান থেকে ছিটকে চলে যেতে বাধ্য হয়েছেন। এখন যেটা করছে এই শাসক সরকার পক্ষ, অযোগ্যদেরকে কাজে লাগিয়ে তাদের প্ল্যানগুলোকে পরপর মানে বাস্তবায়িত করতে যাচ্ছে। এই যে বৈঠক এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন ফোনের মাধ্যমে, এই যে বৈঠকের আয়োজন করা, যে একটা পক্ষ এলো, কি করব বলুন, কিছু একটা ব্যবস্থা করুন, এবং সেইখানে ফোন করে মুখ্যমন্ত্রী বিধান দিচ্ছেন। এই যে উনি তো অলরেডি প্ল্যান তো করেই রেখেছেন, উনি তো বললেন এর সঙ্গে কথা বলেছি, তার সঙ্গে কথা বলেছি, তার মানে প্ল্যান তো হয়েই রয়েছে। তো একবারে বৈঠকে ফোন করে ন্যাকামা করার কি আছে? আসলে বৈঠকের অ্যারেঞ্জমেন্ট করা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর ফোন আসা সবটাই পরিকল্পনা, ওই প্ল্যান CDE কিছু একটা হবে। আমি ভুলে গেছি কাউন্ট করতে। আপনারা বলুন তো এটা কত নম্বর প্ল্যান চলছে? তো Z পর্যন্ত এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে কি করছেন শেষ পর্যন্ত। তো এটা হচ্ছে একটা প্ল্যানিং, যে বৈঠকে ডাকা, তারপর ফোন করবেন, সিম্প্যাথি দেখাবেন, আবার বলছেন যদি ওনারা রাজি হন। ওনাদেরকে যেভাবে বসিয়ে দিয়েছেন রাস্তাতে, এখন তো না খেয়ে মরার মতো অবস্থা হয়ে গেছে, কারণ টোটাল গ্রুপ CD প্যানেল টোটাল ক্যান্সেল।
তাও তো যারা শিক্ষক শিক্ষিকা তাদের একটা অংশকে তো স্কুলে যেতে বলা হয়েছে যারা একেবারে এখনও চিহ্নিত হয়ে যাননি, আর সিডি তো পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ওখানে এতটাই দুর্নীতি হয়েছে। তো এখন কিছু পেলে অ্যাটলিস্ট সংসার চলবে, হয়তো সেখানে কেউ কিছু বলতে পারবেন না, কিন্তু এটা মানতে পারবেন তারা? পুরোপুরি মানতে পারবেন? ধরুন একটা মানুষকে পুরোপুরি খেতে দিলেন না 3 দিন 4 দিন, তারপর সামান্য একটু রুটি দিলেন, তখন তিনি বলবেন আমি ওই রুটি খাবো না? দিন না খেয়ে মারা যাচ্ছিলেন তো, ফলে তারা হয়তো অনেকে নিতে বাধ্য হবেন, কিন্তু বিষয়টা কি দাঁড়ালো? ভবিষ্যৎ শেষ। যারা যোগ্য ওখানে ছিলেন তাদের ভবিষ্যৎ শেষ। আমি শুনছিলাম তারাও একইভাবে বলছে যে ওএমআর শিট বের করুন, যোগ্য অযোগ্যের লিস্ট তৈরি করুন, আমরা আমাদের চাকরি ফিরে পেতে চাই। সেসব শোনা হচ্ছে না, এখন সবাইকে ঝুলিয়ে দিল, নাও ওই 20-25 হাজার টাকা নাও, ঝুলে বসে থাকো, এবার আমাদের দিকে তাকিয়ে বসে থাকো, বেশি পাকামো করো না, করলে এই টাকাও পাবে না। মানে এই রকম একটা সংকট তৈরি করে পুরো ফাঁদে ফেলে দেওয়া হচ্ছে, দর্শক। হচ্ছেটা কি মানে খুব ব্যাপারটা মানে আস্তে আস্তে মানে পুরো সিস্টেমটাকে কেমন একটা হলো। আর একটা বিষয়, কোর্টের অর্ডারগুলোকে কীরকমভাবে ভায়োলেট করা হচ্ছে বুঝতে পারছেন? কোর্ট বলেছে এই করা যাবে না, সেই ঘুরপথে কোর্টের করে আমি তো সরকারি চাকরি হিসেবে দিচ্ছি না, ওই কারখানা শ্রমিকদের সঙ্গে তুলনা করা হচ্ছে। ভাবুন যে কারখানাতে বন্ধ হয়ে গেলে সেখানে যা করি এখানে আমরা সেটা করছি, এরকম দিচ্ছি, অন্য ডিপার্টমেন্ট থেকে দিচ্ছি। উনি একটা কথা বলেছিলেন একদিন যে যদি দেখি অযোগ্যদের ব্যাপারে কিছু করতে পারলাম না, তাহলে দেখব অন্য কোনো ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটা হবে না, এরকম একটা বলেছিলেন। মানে যদি দেখা যায় যে তাহলে আমার কিছু করার থাকবে না এই ডিপার্টমেন্টে, তো এটা বলেছিলেন। তো এই ডিপার্টমেন্টে করার থাকবে না বলেছিলেন, তো এখন দেখছি যে কাজ হবে, এবং এটাও নাকি স্কুলে যাওয়ার কথা নাকি বলা হচ্ছে। অনেক কাজের চাপ আছে এসব স্কুলে যেতে, ওই স্কিমের টাকা দেবো স্কুলে যেতে, মানে উনি ওনাদের চাকরি কন্টিনিউ করতে চাইছেন, কিন্তু ফান্ড আসবে অন্য জায়গা থেকে। সেই গোলেমালে ঘুরপথে পাবলিক মানি খরচা করে সেই সকলকে চাকরিতে রেখে দেওয়ার চেষ্টা। আর চাকরি বলতে কি, আমার সবই হলো, চাকরিতেও কন্টিনিউ করানো গেল, আর দ্বিতীয়ত টাকাও বাঁচলো, অত টাকা দিতে হবে না, ওই টাকায় অন্যদিকে দান ছত্র করবো ভোটের সময়। বুঝতে পারছেন তো? সব থেকে মজায় আছেন দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে, যে আমি সকলকে ঘুরপথে চাকরিটাও দিলাম এবং বলতে পারবো সবার চাকরি বাঁচিয়েছি। এবার দেখবো সবাই বলেন মমতা ব্যানার্জি একমাত্র পারেন সবার চাকরি বাঁচাতে, দেখছেন তো সেই ঘুরপথে মাইনে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। এখানে মাইনে দেওয়া বলবে না, এখানে বলেন চাকরি, এখানে ওরকম বলছেন যে অন্য স্কিম থেকে দিচ্ছি, যখন প্রচার হবে না তখন বলেন চাকরি বাঁচিয়ে দিচ্ছি, তখন এটা চাকরি হিসেবে তখন ধরবেন, কিন্তু তখন তারা একবারও বলবেন না এটা ভাতা সিভিক, এরকম বলবেন না, তখন তারা বলবেন প্রচারে যে আমরা চাকরি বাঁচিয়ে দিয়েছি, দেখছেন তো মমতা ব্যানার্জি পারেন চাকরি বাঁচাতে। এটা কি হচ্ছেটা কি? আর এগুলোও বাঁচবে, এগুলো নিয়েও তো মামলা হবে, তো আবার তো এই টাকাও তো ফেরত দেওয়ার কথা বলা হবে যে আপনি কী করেছেন। আপনি যতই এই স্কিম সেই স্কিম করুন, কারখানার শ্রমিকদের যে ব্যাপারটা সেটা কিন্তু আলাদা। কারখানা বন্ধ হওয়ার জন্য শ্রমিকদের কোনো দায় ছিল না, কারখানা বন্ধ হয়ে গেছে, দিতে পারেননি, তখন আপনি এটা করতে পারেন। কিন্তু এখানে চাকরি পেতে যোগ্য অযোগ্যের একটা প্রশ্ন রয়েছে। কারখানার শ্রমিকরা কিন্তু অযোগ্য হিসেবে সেখানে যুক্ত হয়ে যাননি যে আপনি তাদেরকে দিয়েছেন বলে কোনো মানে আপনি দিতে পারেন কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু সেখানে তো সেখানে সবাই তো যোগ্য ছিলেন, তারা কাজ পাননি, কারখানা বন্ধ হয়েছে, সেই হিসেবে করেছেন, সেই হিসেবে করা যায় শ্রমিকদের পাশে থাকতে। এখানে তো যাদেরকে আপনি টাকা দেবেন বলছেন তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে, তো সেখানে আপনি কি করে ওইটার সঙ্গে মিলিয়ে আপনি করবেন, কি করে মিলিয়ে করবেন? সেই ঘুরপথে করা মানে সেই বেআইনি কাজ ফের ধরা পড়বেন। কিন্তু ছেলেগুলোর মানে যারা চাকরিজীবী তাদের জীবনটাকে বরবাদ করছেন, তবুও ফ্রেশভাবে রিক্রুটমেন্ট করা, ওএমআর শিট বের করা, স্বচ্ছভাবে নিয়োগের ব্যাপারটা লিস্ট বের করা সেটা করবেন না। বুঝতে পারছেন কি শয়তানের পাল্লাই পড়া গেল? বুঝতে পারছেন? তার মানে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি এইভাবে ঢোকানো হচ্ছে, মানে বাঁচিয়ে দেওয়া হচ্ছে ওনাদের কথা অনুযায়ী, যেটা ওনারা বলবেন। তাহলে এরপর আর কারা রইলেন? এরপর যারা ওই যেসব শিক্ষক শিক্ষিকা জয়েন করছে যোগ্য হিসেবে, তারা বাদে যারা ওই চিহ্নিত হয়ে গেছেন, তার মানে এবার তারা বাকি রইলেন, তাই তো নাকি? এবার তাদের বিষয়ে প্ল্যান এফ নাকি কিছু একটা হবে নিশ্চয়, প্ল্যান এফ, সেটাও শুনতে পাবেন খুব তাড়াতাড়ি। সব ভেবে রেখেছেন তো উনি, পর ভেবে রেখেছেন উনি, স্টেপ বাই স্টেপ করছেন। প্রথমে ওনাদের করলেন
কন্টিনিউ, তারপর গ্রুপ সি গ্রুপ ডি কন্টিনিউ, তারপর এবার দেখবেন যারা ওই শিক্ষক যারা রয়েছেন তারাও কীভাবে যাবে, তাদের বেতনটা কী করে দেওয়া হবে সেটাও একটা দেখবেন প্ল্যান ভাববেন। তার মানে যাদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার কথা উনি আবার ঘুরপথে তাদেরকে বেতন দেওয়ার ব্যবস্থা করছেন। এর অনেক তাগিদ আছে নিশ্চয়ই, বুঝতে পারছেন। অযোগ্যদের কাছ থেকে টাকা ফেরত নিলে তো মুশকিল আছে, তারা তো আবার কালীঘাট থেকে ফেরত চাইবেন, তখন কী করে সামলাবো? সেই জন্য তাদের চাকরি বাঁচাতে হবে। আমি তো বলছি এই মুখ্যমন্ত্রীর তেমন কোনো তাগিদ নেই যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে, কোনো তাগিদ নেই। যারা অযোগ্য তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তার অনেক বেশি তাগিদ নিশ্চয়ই ফিল করছেন, আমিও ফিল করছি, এটা আমরা ফিল করছি। তার কারণটা আমি তো বোঝালাম। তো আমার কোথাও মনে হচ্ছে দর্শক যে যেটা হবে, যেটা দাঁড়াবে, যারা অযোগ্য তাদের চাকরি কোনো না কোনোভাবে এদিক সেদিক অমক তমক করে দেখবেন রেখে দেওয়ার চেষ্টা হবে। সমস্যায় পড়বেন যারা যোগ্য, আলটিমেটলি তারাই সমস্যায় পড়বেন। ধরুন এরপরে নতুন নিয়োগের পরীক্ষা হবে, তো নতুন নিয়োগের পরীক্ষা হবে, সেখানে যদি শেষ পর্যন্ত হতে দেওয়া হয় তো সেখানে আবার পরীক্ষা নিরীক্ষা যখন হবে তখন যারা যোগ্যতা নিরীক্ষা পাশ করবেন তারা পাবেন। তো আমি আগেও বলেছি একটা মানুষ 6 বছর আগে একটা পরীক্ষায় পাশ করতে পারেন বা তার আরও অন্যান্য প্রসেসে তিনি কোয়ালিফাই করতে পারেন, কিন্তু সেই মানুষটি আবার যে এখনও করতে পারবেন তার সেটা কোনো নিশ্চিত গ্যারান্টি দেওয়া যায় না, তার অনেক সমস্যা দেখা দিতে পারে। তো যদি সেটাতে মানে সিস্টেমে যদি কোয়ালিফাই না করতে পারেন তার মানে তার চাকরি চলে গেল। তিনি তখন যোগ্য ছিলেন কিন্তু এখন অযোগ্য হয়ে গেল, কারণ নতুন করে তিনি পাস করতে পারলেন না। সবার ক্ষেত্রে সেটা সম্ভব না দর্শক, আমি আগেও বলেছি যারা মাধ্যমিক পাস করেছেন, এখন সেই মাধ্যমিক আমি ফার্স্ট সেকেন্ড থার্ড বলে দিই, সেই মাধ্যমিক পাস করার জন্য যদি ফের নতুন করে মাধ্যমিক পরীক্ষা এখন বসতে বলে আপনাদেরকে, পাস করতে পারবেন তো? পাস করতে পারবেন? আপনারা অনেকে হয়তো খুব ভালো রেজাল্ট করে চলে এসছেন, এসে আর ওই মানে এতে নেই, আপনাকে ফের নতুন করে পরীক্ষা দিতে বলা হলো, আপনি হয়তো অন্য সিস্টেমে চলে এসছেন, অন্য জবে, মানে গ্রুপ সি গ্রুপ ডি ক্লার্কের জব করছেন, শিক্ষক না হয়তো আপনি। আর শিক্ষক হলে আপনি আপনার সাবজেক্টে হয়তো সহজে পাস করে যাবেন, বাকিগুলো পাস করতে পারবেন সহজে। তো সেটাই বলছি আর কি, আবার পড়াশোনা করতে হবে, করতে হবে, তাতেও যে সবাই পারবেন জানি না, কিন্তু এটাই হবে। তখন এনারা বলবেন আমি তো কোর্টের নিয়ম মেনে করেছি, পাস করতে পারিনি, আমি কি করব? মানে যারা যোগ্য তাদের কোনো দায়িত্ব ওনারা নেবেন না। আবার দেখবেন সেখানে আবার কত জল মেশানো হবে, দেখবেন হয়তো যারা আরও অন্য যাদেরকে বলা ছিল চাকরিতে ঢোকানো তারা দেখবেন হয়তো চান্স পেয়ে যাচ্ছে, আর যোগ্য তারা দেখবেন বিদায় হয়ে যাচ্ছেন, অথচ সেটা নিয়ে কোনো মাথা ঘামানো থাকবে না। আর যারা অযোগ্য তাদের তো অলরেডি অন্যভাবে তো সোশ্যাল স্কিম কী সব করে তো নিয়োগ করে দিচ্ছেন, তারা তো এমনি তো নিয়োগ করে দিচ্ছেন। আর যারা নিযুক্ত হচ্ছেন তারাও হয়তো ভাববেন আরে কিছুতে পেতাম না, টাকা ফেরত দিতে হয় বলেছিল, যা পাচ্ছি তাই ভালো। ফলে তারাও হয়তো দেখবেন চুপ করে বসে থাকবেন। এবং এখনও দেখবেন তারা সব চুপ করেই বসে আছেন, এই যে তাদের চাকরি কন্টিনিউ হচ্ছিল না, তারা কেউ মুখ খুলছিলেন, ওই যে বলেছেন না আমার সব প্ল্যান ABCD-Z পর্যন্ত করা আছে, সব চুপচাপ বসছিলেন। তো তাদেরকে দেখবেন ঠিক ঘুরপথে এদিক সেদিক করে দেবেন। এবং আমার আরেকটা মনে হয় একটু নজর রাখবেন আপনারা, যারা অযোগ্য বলে চিহ্নিত হয়ে গেছেন দেখবেন এখন থেকে হয়তো তাদেরকে অন্য কোনো ডিপার্টমেন্টে কোনোভাবে দেখবেন হয়তো এর মধ্যে লুকিয়ে চুরিয়ে ঢুকিয়ে দিচ্ছে কোনো স্কিমে দেখবেন। তো নজর আর কি রাখবেন, এত কিছু প্রকাশ্যে ধরা পড়ে যাওয়ার পরেও যদি এসব চলে, কি নজর রেখে আর কী বা করবেন? মানে বলতে পারেন যে আমরাও কি বলবো, আমরাও কেমন হয়ে যাচ্ছি যে কার পাল্লায় পড়েছি রে ভাই। এ স্বচ্ছতার রাস্তা দিয়ে যেতে নারাজ, সেই অযোগ্য চোর যাদের তাদেরকে বাঁচানোর মরিয়ার চেষ্টা করে যাচ্ছেন। তো সেটাই বলছিলাম দর্শক, দেখবেন সেই যারা অযোগ্য তাদের কোনো না কোনোভাবে এদিক সেদিক করে দেখবেন চাকরি রয়ে গেছে, সিভিক স্কিম বলুন যাই বলুন রয়ে গেছে, কিন্তু যারা যোগ্য তারা দেখবেন অনেকে বাদ পড়ে গেছেন। সেটা হবে সবথেকে বড় দুর্ভাগ্যের। এখন বলা হচ্ছে নাকি রিভিউ পিটিশন পর্যন্ত। ওনার একটা ইচ্ছে, এটা শুনে রাখুন দর্শক, উনি গোলেমালে এই তারিখ পে তারিখ করে এটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে চান। দুটো সুবিধা বললাম না, কম পয়সায় কাজ করানো গেল, আর ওই চাকরি ফিরিয়ে দিয়েছি। পুরোপুরি বিচার পর্ব করতে গেলে তো সেই ফের তো বাতিল হতে হবে। সুতরাং এটাকে উনি এদিক সেদিক করে কন্টিনিউ করতে চাইবেন কারণ দেখিয়ে। এইসব করে ওনার হচ্ছে এগোনো। এবং আরেকটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করছেন, এই চাকরির বিষয়টা এতটাই জটিল পরিস্থিতি তৈরি হয়ে গেল, আর নতুন নিয়োগের ব্যাপারে দেখবেন আর কোনো উচ্চবাচ্য নেই। আরও যে কত ছেলে কতদিন ধরে তারা করছেন তাদের বিষয়ে দেখবেন আর কোনো নিয়োগের কোনো উদ্যোগ নেই। আর যোগ্য যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা দেখবেন এখনও সব রাস্তাতে বসে রয়েছেন। ফলে ভবিষ্যৎ পুরো অন্ধকার, আমি পুরো অন্ধকার দেখছি, কোনো আলো দেখতে পাচ্ছি না।
কিন্তু কিছু করার নেই দর্শক। তারপরেও উনি বুক বাজাচ্ছেন, তারপরে উনি ফুটানি করছেন, তারপরে উনি গলার ঝেড়ে করছেন, আর কিছু লোককে কাজে লাগিয়ে উনি ওনার ফায়দা তুলে যাচ্ছেন। মানে বাংলার এমন সংকট আমি কখনো দেখিনি, এইরকম মুখ্যমন্ত্রী আমি জীবনে দেখিনি। প্রশ্ন একটাই থেকে যায়, শাস্তি হবে না? শাস্তি হবে না এদের? একদিন হবে, এটুকুই ধরে রাখতে হবে। ধরা ওনাকে পড়তে হবে। চালাকি করে যাচ্ছেন, অনেক চালাকি করে যাচ্ছেন, নিজেকে জড়াচ্ছেন, এটুকু বলতে পারি। এই প্যানেল বাতিলের আগেও অনেক চালাকি করে যাওয়া হয়েছিল, সময় লেগেছিল, উনি জড়িয়েছেন, তবে অনেক যোগ্যদের সর্বনাশ হলো। আর যারাও এদের এখন এইভাবে থাকছেন তাদেরও ভবিষ্যৎ ভালো হবে না, সবাইকে নিয়ে আরও ডুববেন এবং তার মধ্যে বাংলাকে আরও ডুবাবেন। কারণ স্কুলের পরিকাঠামো, পড়াশোনার সিস্টেমটাকে আরও ধ্বংস করে দিয়ে যাবেন। সুতরাং ওনাকে যত তাড়াতাড়ি ওই নবান্ন থেকে দূর করা যায় সেটাই মঙ্গলের। আপাতভাবে আমি তার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। দর্শক বলবেন, এই যে আবার প্ল্যান চালু করে দিলেন, কি বলবেন আপনারা? অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।